নতুন করে মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি এবং এলাকার লোকজন সেই চেষ্টা রুখে দেয়ায় তারা অবস্থান নিয়েছে সীমান্তের শূন্য রেখায়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেয়া প্রায় ৮০ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। আর বিজিবি কর্মকর্তারা বলছেন, পুশিন সহ সীমান্তের নানা সংকট নিয়ে পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। শনিবার ভোর থেকে মেহেরপুরের তেঁতুলবাড়ির সীমান্তে কঠোর অবস্থান নিয়ে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এলাকার লোকজন জানান, শনিবার খুব ভোরে বিএসএফ গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার হাটপাড়া সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে ৩ জন নারী ও ৩ জন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতীয় সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা অবস্থান নেয় শূন্য রেখায়। এদিকে কোম্পানি কমান্ডার ও অধিনায়ক পর্যায়ে ৩ দফা পতাকা বৈঠকের পরেও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙাবাড়ি সীমান্তের উত্তেজনা কমেনি। তবে গত ৩ দিন ধরে শূন্য রেখায় অবস্থান নেওয়া ২৮ জনকে এখন আর দেখা যাচ্ছে না, যদিও দূর থেকে তাদের ব্যাগ এবং বিছানা দেখা যাচ্ছে। লোকজনের দাবি, শুক্রবার গভীর রাতে ২ দফা সীমান্ত লাইট বন্ধ করে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। ২৮ জন ওখানে আছে, অনেক কান্নাকাটি করতেছে। তো ১০ জনের খাবার দিছে, আছে ২৮ জন। তো ওরা বাচ্চাদেরকে খাওয়াইছে, আর বাকি তো ওরা সুখামুখা খাইছে। কালকে ৮টার সময় ১০ মিনিটের জন্য কারেন্ট বিরতি ছিল, ভারতের অফলাইন বন্ধ ছিল। তখন ১০ মিনিট পরে ২-৩টা গাড়ি আসছে ইন্ডিয়ান বড়। আর সকালবেলা তখন আমরা দেখা দেখি ব্যাগ বলতে সবাই আছে, কেউ নাই। নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকেও সমাধান হয়নি কি হবে শূন্য রেখায় অবস্থান নেওয়া ১৭ জনের। কিন্তু শনিবার সকাল থেকে তাদের দেখা যাচ্ছে না। এলাকার দিকে আসছে নিয়ে এখন এদিকে আইসে সারাটা দিন মানে দেখছি যে লোকজন যা বলা বলি করতেছে যে না, লোক আছে, ধরে রেখে আছে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি বাংলাদেশে হয় তাহলে আমাদের বাংলাদেশে যদি হয় তাহলে ভারত থেকে বাংলাদেশে আইনের মাধ্যম দিয়ে পাঠাবে। ঝিনাইদহে মহেশপুর সীমান্তের বাসিন্দারা জানান, পুশিন করার জন্য ওপারে লোকজন জড়ো করার তথ্য তাদের কাছে আছে। এদিকে ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে বৃহস্পতিবার রাতে বিএসএফ এর হাতে আটক ২ বাংলাদেশির ব্যাপারে এখনো কোনো পতাকা বৈঠক হয়নি। হাসান আহমেদ, ৭১। মেহেরপুরে বিএসএফ এর পুশিন চেষ্টার সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, পতাকা বৈঠকে এই পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি এবং এক ধরনের অনীহা আসলে রয়েছে বিএসএফ এর এই পতাকা বৈঠক নিয়ে। এ বিষয়ে বিজিবি কি বলছে এবং গ্রামবাসীরাও কি বলছে সেটাও যদি একটু বলেন সাথে। নুসরাত, আপনাকে যদি জানাই যে আজ ভোরে ৬ জন ব্যক্তি কিন্তু ভারতীয় বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কিন্তু ঠেলে দেয়। এই ঠেলে দেওয়ার পরে কিন্তু গ্রামবাসী এবং বিজেপির প্রতিরোধের মুখে তারা কিন্তু আবার শূন্য রেখায় অবস্থান করে। পরবর্তীতে বিকাল ১টায় কিন্তু বিজেপি এবং বিএসএফ তারা কিন্তু পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী তারা কিন্তু পতাকা বৈঠক করেছে। তারা পতাকা বৈঠকে কোনো দেশই কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি যে তারা ওই ৬ জনকে নিয়ে নেবে। এই ৬ জনের মধ্যে কিন্তু ৩ জন পুরুষ, ২ জন নারী এবং একজন শিশু রয়েছে। বিজেপির সাথে কথা বলেছি, বিজেপি যে বিষয়টি বলছে যে যে অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের বিষয়ে আপনার হচ্ছে বিজেপি কিন্তু কঠোর অবস্থান রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু তারা গ্রামে গ্রামে মাইকিং করছে, এলাকাবাসী সচেতন করছে। কোনো অবস্থাতে কিন্তু তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশ বা পুশিন তারা মেনে নেবে না। এ বিষয়ে আমি গ্রামবাসীর সাথে কথা বলেছি। গ্রামবাসী বা এলাকাবাসী যে বিষয়টি বলছে যে বাংলাদেশে এবং ভারতে যদি কোনো আইন থেকে থাকে, সেই আইনের মাধ্যমে তাদেরকে যদি বাংলাদেশেরই হয়ে থাকে তাহলে তাদেরকে পাঠানো। বিজেপি আরো যে বিষয় বলছে যে এই ৬ জন যদি নেওয়া হয় তা আরো কিন্তু তারা কিন্তু জানতে পেরেছে যে সীমান্তের ওপরে আরো বেশ কিছু ১০০ শতাধিকের উপরে কিন্তু বাংলাদেশের নাগরিক বলে পুশিনের অপেক্ষায় রেখেছে, যার কারণে কিন্তু বিজেপি এদেরকে দেশে না নেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। তারা কঠোর অবস্থা রয়েছে, এলাকাবাসী কঠোর অবস্থা রয়েছে। এই বিষয়ে আমরা সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতি ব্যক্তিদের সাথে কথা বলছি, তারাও কিন্তু একই কথা বলছে, কোনোভাবেই কিন্তু অবৈধ পুশিন বা অবৈধ প্রবেশ অনুপ্রবেশ। আসিফ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মেহেরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ ইকবাল। পুশিন চেষ্টার সবশেষ তথ্য তিনি আমাদের জানাচ্ছিলেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বিকেল ৩টায় এই অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশন ডেকেছেন। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।
সংসদ সচিবালয় অধিবেশন যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে। এই অধিবেশনে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ এবং পাশ হবে। আসছে অধিবেশনে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন হিসেবে নতুন অর্থ বছরের বাজেট পেশ করা হবে এবং এর উপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা হয়েছে। বিকেল 3টায় এই সভা শুরু হয়। আজকে সংসদীয় সভায় আসন্ন বাজেট উত্থাপনের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে। সভার শুরুতেই বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সরকার দলীয় সংসদ সদস্যরাও অংশ নিয়েছেন। পতিত সরকারের আমলে লুটপাট ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে কর্মসংস্থান সৃষ্টি এবং করের আওতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন নীতি নির্ধারক এবং অর্থনীতিবিদরা। একই সঙ্গে ব্যবসা বাণিজ্যে প্রশাসনিক হয়রানি কমাতে ডিজিটালাইজেশন এবং কর্মসংস্থান বাড়াতে বন্ধ কারখানা চালু ও নীতিগত সংস্কারের উপর জোর দেন তারা। অন্যদিকে নতুন শিল্পায়ন বা বন্ধ কারখানা চালুর আগে বিদ্যমান সংকটাপন্ন প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। মেজবাহ হাসানের রিপোর্টে বিস্তারিত। সংকটের এই সময়ে বাজেট কেমন হওয়া উচিত এমন প্রশ্নে রাজধানীর সিডাপে মুখোমুখি হন অর্থনীতিবিদ, উদ্যোক্তা ও নীতি নির্ধারকরা। চর্চা আয়োজিত গোলটেবিলে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও কর্মসংস্থানের বিষয়টি উঠে আসে, যেখানে বক্তারা বলেন অর্থনীতিকে গতিশীল করতে প্রয়োজন বাস্তবমুখী ও সংস্কার ভিত্তিক বাজেট। এবার বাজেটের একটা বড় বিষয় হলো আস্থা ফেরতানা। এই আস্থা শুধু আমাদের এক পক্ষের না, আস্থা ফেরতানা যাবতীয় সকল স্টেক হোল্ডার্সের। ওনাকে আগে সরকার অনেক কিছুই রাখেননি, কিন্তু একটা দুটা জিনিস রাখছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে ট্যাক্সের স্ল্যাবস। এবার দেখুন 3,75,000 টাকা হবে। এ সময় কর ব্যবস্থায় হয়রানি কমাতে প্রশাসনিক সংস্কারের পাশাপাশি ডিজিটালাইজেশনে মত দেন নীতি নির্ধারকরা। একই সঙ্গে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে জোর দেন তারা। রাজস্ব আদায় বাড়ানোর যে এমন একটা পর্যায়ে দিয়ে গেছে, দুঃখজনক, লজ্জাজনক, যে একদিকে লুটপাট করছে, ঋণ নিয়েছে, আবার রাজস্ব ব্যবস্থাকে 6.6% নামিয়ে রেখে গেছে। এটা থেকে উত্তরণের দুটো পথ, আর কোনো পথ আমাদের জানা নেই এবং পৃথিবীতে আমরা পাইনি। একটা হচ্ছে যে অর্থনীতি যদি গতি সঞ্চারিত হয়, অর্থনীতি যদি সম্প্রসারিত হয়, তাহলে কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান যদি বাড়ে, যেটা প্রগতিশীল কর কাঠামো গড়ে উঠবে। মাসের মধ্যে সরকারের যতগুলো উদ্যোগ দেখা যাচ্ছে এবং আগামী বাজেটের মধ্যে তার যে প্রতিফলনটা থাকবে, সেটা মানে একটা বড় ধরনের শিফট। এদিকে উচ্চ সুদহার ও জ্বালানি সংকটে টিকে থাকা কঠিন বলছেন উদ্যোক্তারা। দাবি জানান নতুন শিল্পায়ন কিংবা বন্ধ কারখানা চালুর আগে বিদ্যমান সংকটপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সহায়তার। চলমান ফ্যাক্টরিগুলি যেগুলি মানে মরে মরে অবস্থায় আছে, এদেরকে কি বাঁচিয়ে রাখার জন্য কোনো উদ্যোগ নাই, কেউ দেখারও নাই। আমি তো মনে করি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ওই দিন বলেছিলাম, আমরা ওই দিন দেখা করে বলেছিলাম যে অন্তত এই ফ্যাক্টরিগুলি যেগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, আগে এদেরকে বাঁচান। এদের বাঁচানোটা সহজ, বন্ধ কারখানা চালু করার চেয়ে এদেরকে বাঁচিয়ে রাখাটা সহজ। অর্থনীতিবিদদের মতে শুধু কর ভিত্তি সম্প্রসারণ দিয়েই অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়, এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আমি বাজেট 9,30,000 কোটি দেই বা আগের জায়গায় 7,98,000 কোটি রাখি, আমার হেলথের বাজেট আমি ডাবল করি, আর এডুকেশনের ডাবল করি, বা ইনফ্রাস্ট্রাকচার ডাবল করি, সবই ভেস্তে যায় অর্থ বছরের শেষের দিকে বাস্তবায়নের সক্ষমতার অভাবে। আমরা আশা করব এবার বাজেটে বাস্তবায়নের সক্ষমতা, যেটা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি এবং এফিসিয়েন্সি, সেটার জন্য যথাযথ বরাদ্দ থাকবে। আলোচনায় গুরুত্ব পায় কৃষি খাত। বাজেটে কৃষি বরাদ্দ দ্বিগুণ করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। করা সম্ভব। মেজবাহ হাসান, 71, ঢাকা। সরকারের আপিলে বিদ্যুতের বর্ধিত দাম থেকে রেহাই পেয়েছে দেশের প্রায় 65% গ্রাহক। তথ্য উপদেষ্টার দাবি, বাজেটের আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের উপর খুব একটা প্রভাব পড়বে না।
শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। শারমিন নীরার রিপোর্টে বিস্তারিত। সরকারের 100 দিন শেষ হওয়ার পরপরই একে একে জ্বালানির তেল লিটারে 5 টাকা বৃদ্ধির পর বাড়ানো হলো বিদ্যুতের দাম। যদিও পরে লাইফলাইন গ্রাহক ও 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের দামই বহাল রাখার সিদ্ধান্ত হয় সরকারের আপিলের ভিত্তিতে। শনিবার সচিবালয়ে জরুরি এই সংবাদ সম্মেলনে জানানো হয়, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আর এমন গ্রাহক প্রায় 65%। 0 থেকে সর্বোচ্চ 75, মানে এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়। একটা 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর। এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে এই বিদ্যুৎটা দেওয়া হয়। তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। প্রতি বছর বাজেটের পর নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখীর প্রবণতা থাকে। সেই বাস্তবতায় বাজেটের আগে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দেবে কিনা এমন প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। যদি কারো উপরে চাপ পড়ে, ওই ভালনারেবল গ্রুপটাকে কিন্তু আমরা রক্ষা করছি। আমরা বিদ্যুতের দাম তাদের জন্য বাড়াইনি, আমরা তাদের জন্য জ্বালানির দাম বাড়াইনি, এবং তারা আবার সরকারের কাছ থেকে অনেকেই ভাতা পেতে শুরু করবেন। এই বাজেটে একটা বড় পার্সেন্টেজের মানুষ ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, আগের সরকারের চুরি ও পাচারের ফলে জনগণের উপর বর্তমানের এই চাপ। বিদ্যুতের দুর্নীতির চক্র থেকে বের হয়ে আসতে সময় লাগবে। সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। এবং আমাদের উপদেষ্টা যেটা বলেছেন যে একদিকে যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে হাত দিতে হচ্ছে যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে আমরা যারা নিজেদের জ্বালানির উপর নির্ভর করতে পারি, এবং আমরা যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাম বাড়ানোর পরও বিদ্যুৎ খাতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। শারমিন নীরা, 71, ঢাকা। বিদ্যুতের বাড়তি দামের কারণে কারখানায় উৎপাদন ব্যয় বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ভরশীল উপাদান হওয়ায় সরাসরি প্রভাব পড়বে কারখানা পরিচালনায়, যা প্রতিযোগিতার সক্ষমতাও কমিয়ে দেবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর বিশ্লেষকরা বলছেন, ভর্তুকি কমাতে গিয়ে ভোক্তাকে চাপে ফেলা টেকসই কোনো সমাধান নয়। রাকিব হোসেন জানাচ্ছেন বিস্তারিত। প্রতি মাসে গড়ে প্রায় 4 লাখ বর্গফুট চামড়া প্রক্রিয়া করে হিমায়তপুর চামড়া শিল্পনগরের সমতা লেদার। এজন্য বিদ্যুৎ বিল গুনতে হয় 5 লাখ টাকার উপরে। আর লোডশেডিং সামাল দিতে জেনারেটরের খরচ আরও লাখখানেক। কিন্তু রপ্তানি আয়ে গতি না থাকায় এই ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তা। এমন প্রেক্ষাপটে বিদ্যুতের দাম প্রায় 20% বাড়ালো বিইআরসি, যা একরকম মরার উপর খাড়ার ঘা। এই যে বিদ্যুতের বিলটা বাড়ছে, এইটা কিন্তু আমার কষ্টের সাথে যোগ হবে। যোগ হলে আমার কস্টিং আরও বেড়ে যাবে, কিন্তু আমার সেলস প্রাইসটা বৃদ্ধি করার কোনো সুযোগ এই মুহূর্তে আমার নাই। সুতরাং আমি লস করব। তথ্যমতে চামড়া খাতে জ্বালানি চাহিদার 80%ই বিদ্যুৎ নির্ভর, যার প্রায় পুরোটাই আসছে জাতীয় গ্রিড থেকে। শুধু চামড়া নয়, প্লাস্টিক, পোশাক সহ সব ধরনের শিল্প কারখানায় বিদ্যুতের চাহিদা রয়েছে। উদ্যোক্তারা বলছেন, বাড়তি দামের কারণে পাল্লা দিয়ে বাড়বে উৎপাদন ব্যয়। এতে প্রতিযোগিতার সক্ষমতা কমবে আরও এক ধাপ। যদি আরবি লাইন দিয়ে যদি আমি কনজিউম করি 10 টাকা 11 টাকায় করে নিয়ে, তাও একদম ছোট ইন্ডাস্ট্রি ইলেকট্রিক বিল আসবে 4 থেকে 5 লক্ষ টাকা। এখন তার উপরে যদি আপনি 20% বাড়ান, তো আরও 1 লক্ষ টাকা আপনি বাড়াই দিলেন শুধু বিদ্যুৎ বিল বাবদ। তো এটা আমাদের উপরে মারাত্মক একটা এফেক্ট আসবে। হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রির উপরে কম্পিটিটিভনেস হারাবে, সব কিছু হারাবে। লবণযুক্ত চামড়াকে যখন আমি প্রসেসে দেই, তখন এটা কিন্তু 72 ঘন্টা কন্টিনিউ একটা প্রসেসের ভিতরে থাকে। এর মধ্যে আমার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। এখানে কিন্তু বিদ্যুতের আপনার যদি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ, তাহলে আমার কিন্তু এই চামড়াগুলি হাই রিস্কে চলে যায়। আমি জেনারেটর ইউজ করতে পারি, কিন্তু জেনারেটর ইউজ করা মানে আমার কস্টিং আরও দ্বিগুণ হয়ে যাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামাল দিতে গিয়ে ভোক্তার কাঁধে খরচের বোঝা চাপিয়েছে সরকার, যা টেকসই সমাধানের পথ নয়। বিইআরসি যেভাবে একপেশীয়ভাবে এই সিদ্ধান্তটি নিল, এটি দুঃখজনক। আমরা মনে করি যে সরকারের ওই কাঠামোগুলো যাতে পরিষ্কার হয়, যে সরকার বিকল্প অন্যান্য জায়গার মাধ্যমেও ব্যবসায়ীদের উৎপাদন ব্যয় কমানোর জন্য যাতে সচেষ্ট থাকেন। আমার অনুমান হলো যে 1 বছরের এই বিদ্যুৎ দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি 1% মতো বেড়ে যেতে পারে 1 বছরের মধ্যে। তো ওইটা একটা দিক, যে এর ফলে সাধারণ মানুষের উপর এমনিই মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে আছে, বোঝাটা আরও বাড়বে। আবার অন্যদিকে
আমার মনে হয় না তাদের কোনো বিকল্প গতিও ছিল না। এই দাম বৃদ্ধি না করলেই টাকা ছাপানো এবং ঋণ গ্রহণের চাহিদাটা আরও বেড়ে যেত। বিদ্যুতের নতুন দর অনুযায়ী পাইকারি পর্যায়ে পিডিবির আয় বাড়বে প্রায় 15,000 কোটি টাকা। রাকিব হোসেন, একাত্তর, ঢাকা। দর্শক, জাতীয় সংসদ ভবনে এই মুহূর্তে কথা বলছেন চিফ হুইপ সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। আমরা হাতে নিচ্ছি এবং এগুলো চলছে, চলমান। এবং কোনো সরকারি পৃথিবীর যে সব মানে আছে কিনা আমি জানা নেই, আপনারা জানলে হয়তো বলবেন, যে কোনো সরকার বাস্তবায়নের জন্য তার ইশতেহারের কার্যক্রম 100 দিনের মধ্যে কাজ শুরু করেছে এবং কাজের অনেকখানি এগিয়ে নিয়ে গেছে, পাইলট প্রজেক্ট করেছে। এটা আমরা করেছি এবং এটা আপনারা প্রকাশ করবেন বা প্রচারিত হবে আপনাদের মাধ্যমে, সেটা প্রত্যাশা করি। তাই সুতরাং রোডসের অনেক কাজ হচ্ছে, যোগাযোগ পানি উন্নয়ন মানে ওখানে নৌ পরিবহনের কার্যক্রম হচ্ছে, সেখানে কন্টেইনার টার্মিনাল, চিটাগং পোর্টের উন্নয়ন, মংলা বন্দর উন্নয়ন, এইসব কার্যক্রম চলছে। একই সাথে আমাদের যে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন আপনারা দেখেছেন, পদ্মা ব্রিজ সম্পর্কে, পদ্মা ব্যারেজ সম্পর্কে কথা বলেছেন এবং তিস্তা ব্যারেজের ব্যাপারে এটা অগ্রগতি একবারে দৃশ্যমান। আলহামদুলিল্লাহ যদি হয়, বাংলাদেশ যে ম্রিয়মান হয়ে গেছিলো এবং বাংলাদেশ যে একেবারে পানি শূন্যতায় খরায় ভুগছিল, তার থেকে আমরা অনেকখানি বেরিয়ে যাব। দুটো জিনিস হবে, একটা হলো পল্লী মানে হাইড্রো পাওয়ার হবে, আর দুই হলো এই পানি দিয়ে সমগ্র বাংলাদেশে চাষাবাদের কার্যক্রম হবে এবং এটা বিশাল পরিবর্তন হবে বাংলাদেশের ইতিহাসে। এটা অন্যতম বড় প্রজেক্ট এবং সেই প্রজেক্টটা বাস্তবে যদি হয়, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে বাঁচার একটা রাস্তা পাবে। তারপর আমাদের কথা বলেছেন আইনমন্ত্রীর আগে কি বললেন, বিদ্যুৎ মন্ত্রীর কথা বলেছেন। বিদ্যুতের ব্যাপারে আমরা দাম বাড়িয়েছি। 66% মানুষের বিদ্যুতের কোনো দাম বাড়েনি। 66%, 66% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে 1 টাকা, 1 টাকা 20 পয়সা, তারপর 1 টাকা 40 পয়সা, এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে 1% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো 2 টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। আপনারা জানেন, প্রথমত হলো বিগত সরকার যখন দর্শক, জাতীয় সংসদ ভবনে এতক্ষণ সাংবাদিকদের সাথে কথা বলছিলেন চিফ হুইপ। আমরা সরাসরি সেখানেই ছিলাম। রাজধানী ঢাকাকে সত্যিকার অর্থে বাসযোগ্য এবং আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। এই জন্য নগরবাসীর সহযোগিতা ও দেশপ্রেম প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। এ সময়ে ডিএসসিসির প্রশাসক দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে দক্ষিণের জানালা কার্যক্রম নিয়ে এই সেমিনারের আয়োজন করে ডিএনসিসি। এতে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় ডিএনসিসির প্রশাসক বলেন, কথায় কথায় সরকার পতনের চিন্তা না করে সবাই সহযোগিতা করলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। কাজের সুযোগটা না দিয়ে এখনই যদি আমরা সমালোচনা শুরু করি, তাকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে তার দেশ সামনের দিকে যাবে না। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, রাজধানীতে বিভিন্ন সময়ে কাঠামোগত পরিবর্তন অবশ্যই পরিকল্পনা মাফিক হওয়া উচিত। কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না। ঢাকাকে এখন আর বাসযোগ্য শহর মনে হয় না আক্ষেপ করে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের দিকে যাচ্ছে, তাই সবাইকে দেশপ্রেম ও দায়বদ্ধতা নিয়ে কাজ করার আহ্বান তার। আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না, আমি আমার দেশের যে শহর সেই শহরে গিয়ে থাকবো। কারণটা হচ্ছে যেটা বাসযোগ্য মনে হয় না। আপনার বেরোলেই যে আপনার ঘর থেকে বেরোলেই আপনার নিঃশ্বাস নেওয়া যে অক্সিজেনটা যেটা আসে সেটা পলিউটেড। আপনার একটা হাসপাতালে যাবেন, সেখানে একেবারে হাসপাতালের মধ্যে যদি পাবলিক হসপিটাল হয় সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। দক্ষিণের জানালাকে একটি সামাজিক আন্দোলন হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, পুরোপুরি না হলেও দৃশ্যমান পরিবর্তনে আন্তরিকভাবে কাজ করবে সরকার। মাহিলা ইসলাম, একাত্তর, ঢাকা। রাজধানীতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। সেজন্য মশক নিধন
এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সংশ্লিষ্টরা বলছেন, জমে থাকা পানি অপসারণ সহ নাগরিক সচেতনতা এবং নিয়মিত পরিচ্ছন্নতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। বিস্তারিত সবুজ মাহমুদের প্রতিবেদনে। ডেঙ্গুর ঝুঁকি বাড়ার ইঙ্গিত উঠে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাম্প্রতিক জরিপে। 75টির মধ্যে 63টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব বেশি পাওয়া গেছে, আর অন্তত 27টি ওয়ার্ড আছে চরম ঝুঁকিতে। ডেঙ্গু প্রতিরোধের জন্য এই পরিস্থিতিতে শনিবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গুর সচেতনতামূলক র্যালি আয়োজন করেছে ডিএসসিসি। অনুষ্ঠানে প্রশাসক আব্দুল সালাম মনে করিয়ে দেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও জনগণের সমান দায়িত্ব রয়েছে। দায়িত্ব আপনারও বলতে হবে যে দায়িত্ব আমার এই সিটি কর্পোরেশন পরিষ্কার রাখা। এই জন্য আমি বারবার বলি যে 50-50 দায়িত্ব, জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের আশঙ্কা অনুযায়ী এবারের ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হতে পারে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে, একবার এক এক রূপে তারা ভূত যেমন এক এক দিন এক এক রূপ ধরে, গল্প শুনতাম। এই ডেঙ্গু রোগটা এক এক বছরে এক একটা রূপ ধরে, কোনো সময় হালকাভাবে থাকে, কোনো সময় বেপরোয়াভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা মানে ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হ্যামোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। অন্যদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে একই কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুলশানে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারের উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমরা জনগণকে সচেতন করব। আমরা এখানে নিয়মিত রাস্তাঘাটে পরিষ্কার করা, ওষুধ দেওয়া, সেই কাজগুলো চলছে এবং চলবে। এবং তারপরেও যদি কাজ না হয়, তাদেরকে নিয়েই আমরা আইনের আওতায় যে কঠিন ব্যবস্থাগুলো নিতে হয় প্রয়োজনে সেগুলো নেব। তবুও আমরা বাংলাদেশের মানুষকে এই ডেঙ্গুর অত্যাচার থেকে রক্ষা করার জন্য সব রকম ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। উত্তর সিটির প্রশাসক বলেন, সরকার ঘোষিত প্রতি শনিবারের পরিচ্ছন্নতা কার্যক্রম সবাই মেনে চললে ডেঙ্গু নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হবে। শনিবারের অঙ্গীকার, বাসাবাড়ি করি পরিষ্কার, সকলে এই জিনিসটা যাতে আমাদের মনে থাকে, আমরা সেই কাজগুলো ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাব। এদিকে সংশ্লিষ্টদের মতে, এডিস মশা নিয়ন্ত্রণে জমে থাকা পানি অপসারণই সবচেয়ে কার্যকর উপায়। সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণই ডেঙ্গুর প্রতিরোধ সম্ভব। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে আরও বেশি রাঙিয়ে তুলতে রাজধানীতে ব্যতিক্রমী আয়োজন করেছে গ্লোবাল একাডেমি অফ ফ্যাশন ইনোভেশন অ্যান্ড রিসার্চ ফ্যাশন গাফির। দুদিনের আয়োজনের আজ প্রথম দিনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিশ্বকাপের 5টি সেরা দলের জার্সি ডিজাইন করেন। আগামীকাল এসব পোশাক নিয়ে আয়োজন করা হবে স্ট্রিট ফ্যাশন শো। ব্যতিক্রমী এই আয়োজনের মিডিয়া পার্টনার ৭১ টেলিভিশন। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। ফুটবল বিশ্বকাপ মানেই এদেশের মানুষের কাছে বিশেষ আকর্ষণ। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বকাপের উন্মাদনার এই খবর ছড়িয়ে পড়ে বিশ্বমঞ্চে। এমনকি ফিফাও তাদের অফিসিয়াল পেজে পোস্ট দেয় লাল সবুজের ফুটবল উন্মাদনার খবর। সেই উন্মাদনাকে আরও বেশি রাঙিয়ে তুলতে বিশ্বকাপ ফুটবল নিয়ে দুদিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন করেছে গাফির ফ্যাশন ইনস্টিটিউট। শনিবার দিনব্যাপী কর্মশালায় বিশ্বসেরা 5টি ফুটবল দলের জার্সি ডিজাইন করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই সময় তারা বলেন, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে দেশের ফুটবল উন্মাদনা বিশ্বময় ছড়িয়ে দিতে তাদের এই উদ্যোগ। তাদের তৈরি এই পোশাক পরেই রবিবার স্ট্রিট ফ্যাশন শোতে অংশ নেবেন মডেলরা। এখানে হচ্ছে ড্রেস নিয়ে, যেটা আমাদের ইনস্টিটিউটে যেহেতু নিউ ফিফা নিয়ে করতেছে, তো আমরা অনেক ইন্টারেস্টেড হয়ে আর কি করেছি জিনিসটা। আমরা পর্তুগালের ফ্ল্যাগ থেকে ইন্সপায়ার হয়ে কালারটা নিয়েছি। আর যেহেতু পর্তুগাল এবার নতুন জার্সি, তো জার্সি তারা ওয়েব ইন্সপায়ার হয়ে করেছে। এই জার্সি ইন্সপায়ার্ড হয়ে একটা টি শার্ট হবে। আর হচ্ছে কালকে র্যাম্পের জন্য হচ্ছে যে ফ্যাশন শোটা হবে, স্ট্রিট ফ্যাশন শো, সেটার জন্য হচ্ছে একটা ওয়ারেবল বা নন ওয়ারেবল ফ্যাশন ক্রিয়েটিভ আমরা তৈরি করছি। ফিফা ওয়ার্ল্ড কাপে ওদের যে থিমটা, জার্মানির যে থিমটা, সেটার উপর বেস করে আমরা ক্রিয়েটিভ কিছু ডিজাইন ড্রেস করেছি। ব্রাজিল টিম এবং বাংলাদেশের যে ঐতিহ্য আছে, এটাকে মিলিয়ে আমরা ফ্যাশনেবলের বিভিন্ন ড্রেস করেছি। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার সাথে ফ্যাশন জগতের মেলবন্ধন করতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকেরা।
পরিকল্পনা হচ্ছে প্রতিবার এই বিশ্বকাপের আগে যে যার দলকে নিয়ে উদযাপন শুরু হয়ে যায়, তো উদযাপনটা যেভাবে হয় আমরা আসলে একটু ব্যতিক্রমধর্মীভাবে উদযাপনটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ফ্যাশন শোর মাধ্যমে আমরা কালারকে ফুটায় তুলব আমাদের বাংলাদেশের এই সৃজনশীল এই ফ্যাশন শোতে। শুধু জার্সি ডিজাইন নয়, স্ট্রিট ফ্যাশন শোতে থাকছে বিশ্বকাপের গেল বছরগুলোর থিম সং-এর সাথে ভারতনাট্যম নাচের সংমিশ্রণ। রাশেদ আনিস, ৭১, ঢাকা। আর মাত্র কয়েকদিন পরে শুরু হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে আকর্ষণীয় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। আর এ নিয়ে বাংলাদেশ সারা দেশে ফুটবল প্রেমীদের মধ্যে চলছে উন্মাদনা। বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকরা শোভাযাত্রা সহ নানা কর্মসূচিতে মেতেছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ফুটবল বিশ্বকাপ মানেই ভক্তদের উন্মাদনা। বিভিন্ন জেলায় এ নিয়ে চলছে ফুটবল প্রেমীদের মাতামাতি। ঘোড়ার গাড়ি, ঢাকঢোল আর ব্যান্ড পার্টির উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে বগুড়া শহর। অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রথম যৌথ আনন্দ শোভাযাত্রা। বিভেদ ভুলে বগুড়ার আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকরা সম্প্রীতি ও বন্ধুত্বের এক অনন্য বার্তা দেন। আমরাই ভাই ভাই, ব্রাজিল আর্জেন্টিনা নট ম্যাটার, কিন্তু আমরা সবাই ভাই ভাই। কারণ অন্যান্য দেখা যাচ্ছে র্যালি নেই গ্যাঞ্জাম, খেলা নেই গ্যাঞ্জাম, সামান্য কথা নেই গ্যাঞ্জাম। সেখানে আমরা দুই দল একত্রিত হয়ে র্যালি করেছি এবং ওরা সর্বাধিক্রম করেছি। আমরা হানাহানি মারামারি যুদ্ধ বিগ্রহের মাঝে একটা শান্তির বার্তা দিতে যাচ্ছি। বিশ্বকাপের রঙে রঙিন যশোরও। চায়ের দোকান, অফিস কিংবা আড্ডা সবখানেই ফুটবল নিয়ে আলোচনা। জার্সি ও পতাকা কিনতে ভিড় করছেন সমর্থকরা। গতবার আমরা কাপ নিয়েছিলাম, এবারও নেব ইনশাল্লাহ। আমি আমার বাচ্চার জন্য একটি জার্সি নিতে আসছিলাম, আর্জেন্টিনার হোম জার্সিটা। আমরা আশা করি আরো ভালো ভালো প্লেয়ারের খেলা দেখতে পারবো এই ব্রাজিলের সাপোর্ট করে। আমার বাপের বাড়িরা সবাই ব্রাজিল, শ্বশুর বাড়ি সবাই আর্জেন্টিনা। এখন আমার যেহেতু আমি চাকরি সূত্রে বাপের বাড়িতেই থাকি, আমার ছেলে এখন মামা বাড়ি থেকেই ব্রাজিলের ফ্যান। এদিকে মৌলভীবাজারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন রাজনগর উপজেলার তরুণ ইমরান খান। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলের সমর্থকরা নেচে গিয়ে বরণ করে নেন তাকে। পরে বাদ্য বাজিয়ে র্যালি করে সড়ক ঘুরে আসেন আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা। নূর তাজমিন নীর, ৭১।